সারদা ঝাঁটা দিয়ে পুরো উঠোনে জল ছেটাচ্ছিল। তখন অনামিকা সেখানে একটি গরু নিয়ে আসে। তা দেখে সারদা তাকে বলে, তুমি বাপের বাড়ি গেছিলে না গোয়াল ঘরে? এই গরুটা কোথা থেকে নিয়ে এলে? সারদার কথা শুনে অনামিকা বলে, আসলে মা, আমার মামার বাড়িতে অনেক গরু আছে। তিনি আমাকে এটি উপহারে দিয়েছেন, কারণ তিনি আমাদের বিয়েতে আসেননি তো, তার জন্য এটা গিফট। তা বেশ হয়েছে, গোমাতা বাড়িতে এসেছেন। এই ছলে আমাদের বাচ্চারা তাজা দুধ তো পাবে। অনামিকাও সারদার সুরে সুর মিলিয়ে বলে, হ্যাঁ, আর আমরাও অনেক মিষ্টি বানিয়ে খেতে পারবো। তাদের কথার মাঝে রমেশও বলে ওঠে, এর থেকে দুধ বের করে বিক্রি করে আসবো, এতে কিছু রোজগারও হবে। রমেশের কথা শুনে সারদা বিগড়ে যায় আর তাকে বলতে লাগে, আগে তুমি নিজের দোকানের জিনিসপত্রে ধ্যান দাও, সেখানে তো কোনো কিছুই বিক্রি হয় না। ইনি চলেছেন দুধ বিক্রি করতে। সারদার কথা শুনে অনামিকার একটা কথা মনে পড়ে যায়, যেটা তার মামা তাকে বলেছিলেন। তখন সে বলে, মা, এমনি তো আমার মামা বলেছিলেন এর দুধ দান করে দি, কিন্তু যেন বিক্রি না করি। অনামিকার এরকম কথা শুনে সারদা খুব আশ্চর্য হয়ে বলে, এটা তো খুব আজগুবে কথা বলেছেন তোমার মামা। ঠিক আছে, কি আর করা যাবে, মামা যখন বলেছে তা শোনা হবে। দুধ তাহলে প্রতিবেশীদেরকে দানই করে দেবো। পরের দিন সকালবেলায় অনামিকা গরু থেকে দুধ বের করে। কিছু দুধ সে প্রতিবেশীদেরকে বিলিয়ে দেয়, আর কিছু দুধ নিজের ঘরে গিয়ে একটি পাত্রতে রাখে। দুপুর বেলায় যখন সারদা সেই দুধের পাত্রটি খুলে দেখে, সে আশ্চর্য হয়ে যায়। পাত্রর মধ্যে অনেক টাকা ছিল। তা দেখে সারদা বলে, ও বৌমা, এই বাসনটার ভেতরে এত টাকা এলো কোথা থেকে গো? সারদার কথা শুনে অনামিকাও কিছু বুঝে উঠতে পারে না। তখন সে বলে, আমি জানি না মা, আমি তো এর মধ্যে দুধ রেখেছিলাম। অনামিকা জানে না, এটা জানার পরে সারদার পুরো সন্দেহ রমেশের ওপরে যায়, আর সে বলে, মনে হচ্ছে রমেশের ব্যবসা খুব একটা ভালো করে চলছে না, তাই হয়তো সে এখন চুরি করতে লেগেছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। যখন সারদা আর অনামিকা এই বলাবলি করছিল, ঠিক তখন কুমারী আর রমেশ সেখানে এসে পড়ে। রমেশ তখন বলে, অনামিকা, তুমি যে বোতলে দুধ দিয়েছিলে আমাকে, তার মধ্যে সোনার টাকা এসে গেছে দেখছি। রমেশের এরকম কথা শুনে অনামিকা খুব আশ্চর্য হয় এবং বলতে লাগে, এটা কি করে হলো? এ তো চমৎকারী কাণ্ড। সব কাণ্ড কারখানা দেখে সারদা বলে, মনে হয় এটা কোনো সাধারণ গরু নয়, কোনো মায়াবী গরু। সারদার কথা শুনে অনামিকাও অনুভব করে, তাই বোধহয় মামাও বলেছিলেন এর ভালো করে দেখাশোনা করবে, একে নিজের হাতে খাবার খাওয়াবে, অন্য কারোর হাতে খেতে দিও না একে। অনামিকার এরকম কথা শুনে সারদা সবাইকে খুব সাবধান থাকতে বলে। হ্যাঁ, তাহলে সকলে মনে রেখো, একে অনামিকা ছাড়া কেউ যেন কিছু খাইও না, আর বাইরের কাউকে আশেপাশের আসতেও দিও না। পরের দিন সরলা সারদার সাথে দেখা করতে আসে, আর এসে সে বলতে লাগে, ও সারদা দিদি, শুনলাম নাকি রমেশ কার কিনবার কথা ভাবছে। মনে হয় অনেক টাকা রোজগার হচ্ছে তোমাদের। কত টাকা নাও এই গরুর দুধ বিক্রি করতে? সরলার এরকম কথা শুনে সারদা বলে, আমরা দুধ বিক্রি করি না, আমরা দুধ দান করে দিই, তাই তো আমরা এত সচ্ছল। সারদার এরকম কথা শুনে সরলা তাকে একটি পরিকল্পনা দিয়ে বলে, দান করলে কখনো ঘরে লক্ষ্মী আসে না। আমি বলি কি, তুমি গিয়ে দুধ কোনো বড় কোম্পানিতে বিক্রি করো, দেখবে অনেক টাকা আসবে। আমরা দান করেই শান্তি পাই, বিক্রি করে নয়। এমনিতেও তোমার বিনামূল্যে সবকিছু নেয়ার স্বভাব। বলো তাহলে, আজ ক লিটার দুধ নিয়ে যাওয়ার জন্য এসেছো? সারদার এরকম কথা শুনে সরলা লজ্জা পেয়ে বলে, খুব ভালো করে চিনেছো আমাকে সারদা, তাহলে আজকেও 1 লিটার দুধ দিয়েই দাও। সারদা তাকে একটি বোতলে দুধ দিতে লাগে।
অন্যদিকে কুমারী নিজের ওয়াটার বটল থেকে সোনার টাকা বের করে গুনছিল। এভাবে তাকে সোনার টাকা গুনতে সরলা দেখে ফেলে। তারপর সে মনে মনে ভাবতে লাগে, যাই বলো না কেন, এদের গরুর একটা রহস্য আছে, এরা আমার থেকে লুকোচ্ছে। আজ রাত সেই রহস্য আমি খুঁজে বের করবই। হ্যাঁ। রাত্রিবেলায় সরলা তাদের উঠোনে গরুর কাছে এসে তার দুধ বের করে নিয়ে যায়। পরের দিন সকাল হতে না হতে সরলা সারদার সাথে দেখা করতে আসে আর বলে, সারদা, আমি ভেবেছিলাম তোমার এই গরুটি কোনো মায়াবী গরু, তাই আমি কালকে যে দুধটা নিয়ে গেছিলাম সেটা একটি মন্দিরে দান করে এলাম, কিন্তু যে কোনোই লাভ পেলাম না। সরলার এরকম কথা শুনে সারদা তাকে বুঝিয়ে বলে, আজকে হয়নি, কিন্তু কাল হয়েও যেতে পারে। কিন্তু আমি তোমাকে সেই দুধটা দিয়েছিলাম না? দান করা জিনিস আবার দান করতে নেই। সারদার কথা শুনে সরলা বলে, এই নাও টাকা, আর আজকের জন্য আমাকে 2 লিটার দুধ দিয়ে দাও। আরে তোমাকে বললাম না আমরা দুধ বিক্রি করি না। আচ্ছা আচ্ছা, তাহলে দানই করো। সারদা তাকে দুধ এনে দেয়, আর যখন সরলা যেতে লাগে তখন সারদার টেবিলের ওপরে টাকা রেখে চলে যায়। যখন সারদা বাসনটা খুলে দেখে দুধ যেমন কি তেমন আছে। তা দেখে সে খুব আশ্চর্য হয়ে বলে, বৌমা, আর দুধ যেমন কি তেমন আছে, না কোনো সোনার টাকা পেয়েছি, না কোনো পয়সা। আমি তো ভাবছি রমেশ কোথাও দোকানে নিয়ে গিয়ে দুধ আবার বিক্রি করছে না তো? হ্যাঁ। সারদার এরকম কথা শুনে অনামিকাও খুব আশ্চর্য হয় এবং বলে, না না মা, উনি বলেছেন শুধু এই দুধ আমিই বের করে আনবো আর আমিই দান করব, অন্য কেউ হাতও যেন না লাগায়। অনামিকার কথা শুনে সারদা ঘাবড়ে গিয়ে বলে, তাহলে এই ভুল হয়েছে। যখন সে এভাবে বলছিলই হঠাৎ করে তার নজর টেবিলে রাখা সেই টাকার উপরে যায়। তা দেখে সারদা বলে, আরে, সরলার টাকা এখানে কি করছে আবার? এই সব কাণ্ড কারখানা দেখে অনামিকার সামনে সবকিছু পরিষ্কার হয়ে যায়। তখন সে বলে, মনে হয় মা, সরলা মাসি সব বুঝতে পেরে গেছেন, তাই তিনি এই টাকাটা এখানে রেখে দিয়েছেন আর দুধ নিয়ে গেছেন। এটা শুনে সারদা হা হতাশ করতে লাগে। হে ভগবান, এটা কি হয়ে গেল? এত ভালো টাকা আর সোনা আসছিল, এই শয়তান সরলার নজর আমাদের ওপরে লেগে গেল। সারদাকে শান্ত করে অনামিকা তাকে একটা বুদ্ধি দেয়। কোনো অসুবিধা নেই মা, এবার থেকে গরুর দুধের মিষ্টি বানিয়ে বিক্রি করব, তখন আবার টাকা আসতে লাগবে। পরিশ্রমের টাকা যে বেশি সুখময় মা। অনামিকার এই ভালো পরিকল্পনায় সহমতি জানিয়ে সারদা বলে, এটা তুমি 100 টাকার একটা কথা বলেছ, পরিশ্রমের টাকায় আসল টাকা হয়। এই কথায় তারা দুজনে হেসে ওঠে, তারপর গরুর কাছে চলে যায়। একটি ছোট্ট গ্রামে সারদা নামের এক মহিলা ছেলে রমেশ আর বৌমা অনামিকার সাথে থাকত। অনামিকা একটি ভদ্র পরিবার থেকে আর খুব সরল মনের ছিল, কিন্তু সারদা খুবই লোভী ছিল। সে শুধু টাকাকে ভালোবাসত। একদিন সারদা অনামিকাকে বলে, অনামিকা, আরে ও ফেয়ার অ্যান্ড লাভলি, এটা কি রকম চা বানিয়েছো? একদম বিস্বাদ। এবার আমাকেই চা বানাতে হবে নাকি? বাড়ির লোকেরা কোনো শিক্ষা দীক্ষা দেয়নি নাকি? এখন আর আমার ইচ্ছেও করছে না যে ভেতরে গিয়ে চা বানাই। কোমরে যা ব্যথা হচ্ছে, যাও ভেতরে গিয়ে অন্য চা বানিয়ে আনো। শাশুড়ি মার কথা শুনে অনামিকা বলে, আচ্ছা মা। আমারই মাথা খারাপ ছিল যে এই ভিখারির সাথে বিয়ে করিয়েছি, কোনো মেয়েই নেই। কোথায় আমার ঋত্বিক রোশনের মতন ছেলে? তারপর বিকেল বেলায় শাশুড়ি মা সারদা ছেলে রমেশ বাড়ি ফেরার পরে তার কানে অনামিকা নিয়ে বলে, আরে মা, অনামিকা, একটু জল দাও দেখি আমায়। আজ তো এত ক্লান্ত যে কি বলবো। রমেশ বলে। তারপর অনামিকা বলে, এই নাও জল, একটু বিশ্রাম করে নাও। ও আমার ঐশ্বর্য রায়, মায়ের একটু খেয়াল রাখা করো, মা যে খুব রেগে থাকে। যাও যাও, তুমি সবকিছু জানো, উনি মিথ্যে কথা বলেন। তা শুনে রমেশ রেগে মেগে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। হ্যাঁ, সত্যি তো বললাম, আর নয় তো কি।
এই ঘরে যারা মিথ্যে কথা বলে তাদেরকে অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়। ওদিকে শারদা গান গাইতে গাইতে পায়চারি করছিল। লা 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 ছাইয়া 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 সব থেকে বড় টাকা, সব থেকে বড় টাকা ছাইয়া ছাইয়া ছাইয়া। মাঝপথে শারদার নজর একটি পুরোহিতের উপরে পড়ে। পা পিছলে যাওয়ার ফলে সে রাস্তায় পড়ে যায়। শারদা তা দেখে সাহায্যের জন্য সঙ্গে সঙ্গে ছুটে যায়। শারদাকে দেখে পুরোহিত খুব আনন্দিত হয় এবং তাকে বলেন, হায় রে, আমার কোমর ভেঙে গেল। ওরে বাবা, আমি খুব আপনার থেকে প্রসন্ন হয়েছি। বলুন, আপনার কি চাই মা? পুরোহিত মশাই, যা দেবার দেন না। না না মা, তুমি বলো। পুরোহিত মশাই এভাবে বলে। পুরোহিত মশাইয়ের কথা শুনে শারদার মনে একটু লোভ জাগে। হ্যাঁ, তাহলে আমার সোনা গয়না চাই, অনেক সোনা দানা। শুনে পুরোহিত মশাই বলেন, তাই কত চাই? অনেক অনেক চাই আমার। চুল দাড়ি গোপের মতন, যেরকম তাদেরকে গোনা যায় না তত। পুরোহিত মশাই শারদার মনের কথা বুঝে যান। তার খুব রাগ হয় এবং সে তাকে সঠিক শিক্ষা দেওয়ার কথা ভাবেন। ঠিক তো, এই মনোকামনাই তো তোমার? শারদা বলে, হ্যাঁ, এই মনোকামনাই আমার। তথাস্তু। শারদার মনস্কামনা পুরো হয়, কিন্তু একটু আলাদা ভাবে। শারদার মাথার চুল সোনার হয়ে যায়, মুখে দাড়ি গোপ রূপুলি হয়ে যায়। পুরোহিত মশাই এভাবে শারদাকে সঠিক শিক্ষা দেন। এসব দেখে শারদা খুব আশ্চর্য হয়। হায় ভগবান, এটা কি হয়ে গেল? আরে, দাড়ি গোপ রূপুলি আর চুল সোনার। পুরোহিত মশাই, এ দেখে লোকে সবাই হাসবে। এভাবে তো আমি রমেশের বাবার মতন দেখতে লাগবো। ও পুরোহিত মশাই, ঠিক করে দিন, এসব কি হয়ে গেছে দেখুন। তুমি তো বলেছিলে, একেই বলে অতি লোভে তাতি নষ্ট। আমি বদলাতে পারবো না, আমায় ক্ষমা করো। আর যদি তুমি এই চুলগুলোকে কেটে দাও, তাহলে তুমি ন্যাড়া হয়ে যাবে আর কখনো চুল ফিরে পাবে না। আরে, এ তো ধ্বংস করি ব্যাপার। এভাবে আমি কি করে থাকবো? হে ঈশ্বর! শারদা এভাবে বলে বাড়ি ফিরে আসতে লাগে। রাস্তায় তাকে সকলে দেখে খুব হাসি ঠাট্টা করে। সকলেই তার মজা ওড়ায়। তা দেখে শারদা খুব লজ্জিত বোধ করে। তারপর সে বাড়ি পৌঁছয়। তাকে দেখে রমেশ বলে, উত্তরি, এটা আবার কি? এই চুপ কর, অসভ্য কোথাকার। লজ্জা করে না মায়ের নিয়ে এরকম ভাবে বলতে? রমেশ জল খাচ্ছিল, কিন্তু শারদার কথা শুনে তার এত হাসি পায়, সে মুখ থেকে জল ছুঁড়ে উগলে ফেলে দেয়। সে লটা গড়ি দিয়ে জোরে জোরে হাসতে লাগে। সত্যি, এটা তুমি আমার মা? ওরে বাপরে, আমি তো আমার হাসি থামাতে পারছি না। তখন অনামিকা এসে সেখানে রমেশের ওপরে খুব রাগারাগি করে। আরে, তুমি এটা কি করছো? দেখে বুঝতে পারছো না মা কত দুঃখিত আছে? তুমি হাসছো? তোমাকে তো তোমার মায়ের সাহায্য করা উচিত ছিল। আরে, ক্ষমা করো মা, তুমি এরকম দেখতেই লাগছো। আমি আর কি করব বলো, আমায় ক্ষমা করে দিও। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে। যদি তুমি তোমার মায়ের কষ্ট বুঝতে নাই পারো, তাহলে তাকে এভাবে কষ্ট দিও না তুমি। মা, আপনি আমায় বলুন, এসব কি করে হলো? আমি আপনাকে সাহায্য করব। তারপর শারদা তাকে সব কথা খুলে বলে আর খুব কান্নাকাটি করে। আরে মা, কাঁদবেন না, আমি আপনাকে সাহায্য করব। আমাকে নিয়ে চলুন সেই পুরোহিত মশাইয়ের কাছে। আচ্ছা মা, চলো আমার সঙ্গে। তারা দুজনে পুরোহিত মশাইয়ের কাছে যায়। পুরোহিত মশাই ধ্যানে বসেছিলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমস্কার পুরোহিত মশাই। নমস্কার পুরোহিত মশাই। বেঁচে থাকো, বলো কেন এসেছো? পুরোহিত মশাই, আমি আপনার কাছে ভিক্ষে চাইছি, মাকে ঠিক করে দিন। এর একটাই উপায় আছে। অনামিকা খুব উৎসাহিত হয়ে জিজ্ঞাসা করে, কি? বলুন না আমায়। ওই সামনে যে আগুনটা জ্বলছে, অনামিকা, তাতে তোমায় ঝাঁপ দিতে হবে। তা শুনে শারদা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, কি? তখন অনামিকা বলে, আমি রাজি আছি। তুমি পাগল হলে নাকি? একদম না। মা, আমার দিব্যি আপনার, আমাকে আটকাবেন না। এই বলে অনামিকা আগুনের দিকে এগিয়ে যায়। থামো মা, আমি তোমার শুধু পরীক্ষা নিচ্ছিলাম। আমি প্রসন্ন হয়েছি। আমি তোমার মনস্কামনা পূর্ণ করব। ওম নমঃ শিবায়।
তারপর পুরোহিত মশাই কিছু মন্ত্র পড়েন আর সারদা আগের মতন আবার হয়ে যায়। আপনার অনেক অনেক ধন্যবাদ। আমাকে ক্ষমা করবেন, আর কখনো আমি লোভ করব না। লোভের ফল আমি পেয়েছি। মা অনামিকা, তুমিও আমাকে ক্ষমা করে দিও। আপনি আমার মা, আমার উপর আপনার অধিকার আছে। আমি আপনাকে খুব ভালোবাসি। ধন্যবাদ পুরোহিত মশাই। তখন থেকে সারদা আর অনামিকা একে অপরের সাথে খুব আনন্দ সহকারে থাকতে লাগে।